Now I will read the chapter of history for class 6 students. Now I will read a chapter. Students of class 6, please listen carefully. The name of the chapter is An Introduction to History. আমি যে এখন চ্যাপ্টারটা পড়াচ্ছি ক্লাস, সেটার চ্যাপ্টারটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু হিস্ট্রি। তো 1.1 যে পয়েন্টটা আছে, হোয়েন, হোয়াই, হাউ অ্যান্ড হোয়ার, তাহলে এই যে চ্যাপ্টারটা আমি তোমাদেরকে এখন বলবো, সেখানে কিছু আন্ডারলাইন পোর্শনস আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তো তোমাদেরকে সেই জায়গাগুলো ভালো করে শুনতে হবে এবং সেই আন্ডারলাইন পোর্শনগুলো ভালো করে বুঝে নিতে হবে, এবং এই আন্ডারলাইন পোর্শনগুলো তোমাদেরকে কপিতে তুলে রাখতে হবে। ঠিক আছে? যে জায়গাগুলো আমি শুধু আন্ডারলাইন করেছি সেই জায়গাগুলোই তোমাদের কপিতে তুলে রাখতে হবে। সেই জন্য আমি বারবার বলছি যে এই যে আমি যে চ্যাপ্টারটা এখন পড়াচ্ছি অ্যান ইন্ট্রোডাকশন টু হিস্ট্রি, সেই চ্যাপ্টারটা আমি অলরেডি তোমাদের আগের দিন কিছুটা পার্ট পড়িয়েছি, কিন্তু এখন আমি আবার এই চ্যাপ্টারটার ব্যাপারে ডিসকাস করব। কিছু আন্ডারলাইন পোর্শন আছে, কিছু সেই জায়গাটা নিয়ে আমি তোমাদেরকে ডিসকাস করছি। তো তোমরা ভালো করে একটু শুনবে। প্রথম পয়েন্ট আমি যেটা বলছি সেটা হচ্ছে যে 1.1 পয়েন্ট যেটা, সেটা আমি বলছি। তো এখানে কি লেখা আছে যে আগেকার যুগের মানুষেরা যে স্টোন এবং মেটাল কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা হিস্ট্রিতে পড়েছি। ঠিক আছে? তো আগেকার যুগে মানুষরা কিভাবে স্টোন মেটাল ইউজ করে সেটা দিয়ে কিভাবে নানা রকম জিনিস তৈরি করতো, ঠিক আছে, সেটার ব্যাপারে আমরা পড়েছি এখানে। ঠিক আছে? তারপর যেটা আমি বলবো যে স্টোরি অফ দ্য বিগিনিং অফ হিস্ট্রি, হিস্ট্রি আরম্ভ হওয়ার জন্য আমাদের কি জানতে হয় যে হোয়াট কেম বিফোর অ্যান্ড হোয়াট কেম লেটার, আগে কি ঘটেছে এবং পরে কি ঘটবে, হিস্ট্রি পড়তে গেলে এটা আমাদের জানতে হয়। ঠিক আছে? সো we have to know about the events or the things or about peoples, that what came before and what came later. ওকে, এবার যে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা যে স্টোন এবং মেটাল যে মানুষেরা ইউজ করতে শিখেছিল, আগেকার যুগের মানুষেরা যে স্টোন এবং মেটাল ইউজ করতে শিখেছিল, তো তখন সেই স্টোন এবং মেটালকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, কিভাবে সেগুলোকে দিয়ে নানা রকম জিনিস বা যেমন মেটাল গ্রাইন্ডার বা স্টোন গ্রাইন্ডার, বা কিভাবে নানা রকম উইপেন্স বা তৈরি করতে হয়, ঠিক আছে, তো সেটা আগেকার দিনের মানুষেরা আস্তে আস্তে শিখেছিল। ঠিক আছে? This is vital because people of one place at a certain period did one kind of work, whereas at another place but within the same time frame they might have been doing different kinds of work. So tales of history always begins with questions of when, why, how and where. তাহলে এই যে পোর্শনটা আমি তোমাদেরকে এখন বললাম, ঠিক আছে, যে পোর্শনটা এই আন্ডারলাইন পোর্শনটা যেমন পড়ে দিলাম, এখন রিডিং করলাম, সে আন্ডারলাইন পোর্শনটা ইউ হ্যাভ টু took this underline portion and write these underline portions in your copy. Okay? Next point I will tell, that is 1.2 tales of history and tales of people. 1.2 point, that is tales of history and tales of people, পেজ নাম্বার 4 এ আছে, সেটা আমি এখন পড়বো। ঠিক আছে? তারপর যে আন্ডারলাইন পোর্শনসগুলো আমি বলবো সেটা তোমরা ফলো করবে। যে যেমন হিস্ট্রি ইজ মেনলি কনস্টিটিউটেড অফ স্টোরিজ অফ পাস্ট, ওকে, and therefore it is mainly an account of people's lives. So history mainly tells about the stories of past, what people are do in their
what are the things that people used to do in their past, and therefore history mainly tells us about account of people lives. History is also concerned about our environment. It records stories of how people adopted with the environment and also perform various other activities. Thus, it is history that enlightens how people first learned the use of fire. তাহলে এখানে কি বলছে যে হিস্ট্রি মেনলি কিসের ব্যাপারে বলে না, পিপলসদের লাইফস নিয়ে বলে, এনভায়রনমেন্টকে নিয়ে বলে, আমাদের নেচারের ব্যাপারে বলে, যে এই নেচারে থেকে মানুষেরা কিভাবে কাজকর্ম করছে, তারা তাদের অ্যাক্টিভিটি কিভাবে করছে, ঠিক আছে, তারা কিভাবে মানে ফায়ার মানে আগেকার দিনে মানুষেরা কিভাবে আগুন আবিষ্কার করতে শিখলো, কিভাবে নতুন নতুন ড্রেস পরতে শিখলো, কিভাবে তারা মানে পড়াশোনা করতে শিখলো, ঠিক আছে, কিভাবে তারা থাকতে শিখলো, মানে লিভ টুগেদার ইন আ কমিউনিটি, একটা কমিউনিটি তারা কীভাবে থাকতে শিখলো, একসাথে মিলে তারা কিভাবে কাজ করতে শিখলো, কিভাবে তারা খেতে এবং রান্না করতে শিখলো, কিভাবে তারা বাড়ি তৈরি করা, ঠিক আছে, এগুলো বাড়ি নতুন নতুন বাড়ি তৈরি করতে শিখলো, ঠিক আছে, বিল্ড হাউস, ভিলেজ অ্যান্ড সিটিজ, এটা আগেকার দিনের মানুষেরা কীভাবে শিখলো। তো এই যে এত কিছু আমি এখন পয়েন্টসগুলো বললাম, তো এগুলোই আমরা হিস্ট্রিতে স্টোরি বা গল্প হিসাবে পড়ে থাকি, ঠিক আছে। হিস্ট্রি রেকর্ড করে এই সব গল্প, যেখানে আমরা একটা মানুষ কিভাবে এনভায়রনমেন্টের সাথে মিশবে, তারা কিভাবে মানে ফায়ার আবিষ্কার করেছে, তারা কিভাবে ড্রেস আবিষ্কার করেছে, তারা কিভাবে পড়াশোনা শিখেছে, তারা কিভাবে ঘর বাড়ি তৈরি করতে শিখেছে। তারপর যেটা বলছে যে হিস্ট্রি টেলস আস হাউ পিপল ইউজ টু মেক কাল্টিভেশন, হাউ পিপল ইউজ টু বিল্ড ড্যামস অ্যান্ড রিভার। History also tells us that how people know to sing a song and play music. In this way, history also tells us that how primitive people never went to schools. হিস্ট্রি আমাদের এটাও বলে যে কি, যে আগেকার দিনের মানুষেরা কখনো স্কুল যেত না, কিন্তু এখনকার দিন এমন এসেছে যখন এমন মানে সময় এসেছে এখন, যে একটা মানুষ শুধু স্কুল যাওয়া নয়, কিভাবে মানে হার্ড একটা অঙ্ক, হার্ড সামস কিভাবে করে দিতে হয় কম্পিউটারের মধ্যে, সেটাও এখনকার মানুষেরা জানে, ঠিক আছে। তো হিস্ট্রি ইজ অল অ্যাবাউট দিস ইস্যুস, তাহলে হিস্ট্রিতে এই সব ধরনের ইস্যু নিয়ে আমরা পড়ে থাকি। তাহলে এইখানে যে পয়েন্টটা আমি পড়লাম, এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই পয়েন্টগুলো কপিতে লিখবে। এরপর যে আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে 1.3 হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। তাহলে আমরা এখান থেকে কি বুঝছি না, হিস্ট্রি পড়তে গেলে উই হ্যাভ টু অলসো হ্যাভ আ নলেজ অফ জিওগ্রাফি অলসো। টু read to know history, we have to have a knowledge about geography also. Though history and geography are different parts of subject, there are different classes also there, with separate classes also there for history and geography books, yet we have to gather knowledge about geography to know history. Okay, তাহলে এটাই আমরা এই 1.3 পয়েন্টে পড়ব, যে জিওগ্রাফিক্যাল ব্যাপার আমাদের জানতে হয় হিস্ট্রি পড়তে গেলে। যেমন অ্যাকচুয়ালি হিস্ট্রি চিপলি কনসার্নস উইথ পিপলস অ্যাক্টিভিটিস, মেনি অফ দ্যার অ্যাক্টিভিটিস ওয়ার ওয়ার্ক অর ডিটারমাইন্ড বাই এনভায়রনমেন্ট or geographical conditions within they live. তাহলে হিস্ট্রি পড়তে গেলে মানুষেরা যে কাজকর্ম করছে বা মানুষের যে অ্যাক্টিভিটি, সেটা কিছু জিওগ্রাফিক্যাল কন্ডিশনসের ওপর ডিপেন্ড করে, যা তারা যেখানে থাকে সেখানকার কিছু জিওগ্রাফিক্যাল কন্ডিশনসের ওপর মানুষের কাজকর্মটা পুরোপুরি ডিপেন্ড করে, ঠিক আছে। যেমন আমি এক্সাম্পল বলছি, দ্য রিভারাইন পিপল, মানে আগেকার দিনে যেসব মানুষেরা রিভারে বাস করতো, রিভারের পাশে বাস করতো, তারা একরকম লাইফ
কাটাতো, সার্টেন কাইন্ড অফ লাইফ তারা লিড করতো, যেসব মানুষরা রিভারাইন পিপল ছিল তারা। তারপরে যেটা বলছে সেটা হচ্ছে ইন দেয়ার ডেলি ফাংশনস দ্য রিভার হ্যাজ ইমেন্স সিগনিফিকেন্স। তাহলে এবং তারা যেহেতু রিভারের পাশে বাস করতো, তো তারা তাদের রিভার একটা তাদের লাইফকে একটা বিরাটভাবে ইনফ্লুয়েন্স করেছে। ঠিক আছে। এর অ্যাগেন দেয়ার আর পিপল হু লিভ ইন দ্য ডেজার্টস, কিছু পিপল তারপরে যারা ডেজার্টে থাকতো তাদের লাইফ, সো ডেজার্ট একটা প্রচুর একটা ভালো, মানে ডেজার্ট যা থাকতো, ডেজার্টের থেকে তারা অন্য ধরনের অন্য রকমভাবে কাজকর্ম করতো। তারা ক্যামেলে ট্রাভেল করতো এবং উটের পিঠে যাতায়াত করতো। They are traveled by camels. Peoples who live in the desert usually travel by camels. Okay, সো তারা একটা অন্যরকম লাইফ লিড করতো। যারা ডেজার্টে থাকতো, যারা রিভারে থাকতো, তারা একরকম লাইফ লিড করতো। আবার আমরা যদি বলে থাকি অন দ্য আদার হ্যান্ড পিপল অফ দ্য রিভাইন প্লেসেস ইউজ বোটস অলসো। তাহলে এবং যারা ওই রিভারের পাশে থাকতো তারা হয়তো নদীটাকে ইউজ করতো, মানে ট্রান্সপোর্ট করার জন্য বা এক জায়গা থেকে আরেকটা জায়গা যাওয়ার জন্য তারা বোটটাকে ট্রান্সপোর্ট মানে যাতায়াতের ব্যবস্থা হিসাবে খুব ভালোভাবে ইউজ করতো টু ক্রস দ্য রিভার। এগেন ইন রাজস্থান পিপল ইউজ টু রাইড অন ক্যামেলস টু ক্রস দ্য ডেজার্ট। তাহলে আবার যদি বলে রাজস্থানে পিপলরা মানে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে গেলে তারা ক্যামেলস উটের পিঠে চেপে যেত। ঠিক আছে। তো তাহলে এই যে ব্যাপারগুলো আমরা জানতে পারলাম, সেটা কিছু জিওগ্রাফিক্যাল ব্যাপার আমরা দেখলাম, তার সাথে কিছু হিস্টোরিক্যাল ব্যাপার আমরা দেখলাম, যেটা থেকে আমরা হিস্ট্রিটাকে জানতে পারলাম। ঠিক আছে। দেয়ার ফোর হিস্ট্রি ডিফার্স অ্যাকর্ডিং টু এ পার্ট। এরপর আমি যে পয়েন্টটা পড়ছি সেটা হচ্ছে ভালো করে শোনো, যে আন্ডারলাইন পোর্শনটা আমি পড়ছি সেটা হচ্ছে হিস্ট্রি ডিফার্স অ্যাকর্ডিং টু দ্য পার্টিকুলার লোকালিটি and its environment. There are marked difference in food, dress, transport, commerce and work. তাহলে হিস্ট্রি ডিফার্স করে একটা পার্টিকুলার কোনো লোকালিটি বা এনভায়রনমেন্টের ওপর। ঠিক আছে। যেমন কোনো একটা জায়গার ফুড, খাবার, ড্রেস, ট্রান্সপোর্ট, কমার্স এবং কোনো একটা জায়গার কাজ, সেটা একটা জায়গা থেকে আরেকটা জায়গা ডিফার করে। ঠিক আছে। and this happens from a small locality to large areas. ঠিক আছে। কোনো একটা ছোট জায়গায় খাবারের ধরন, তাদের ড্রেসের ধরন, তাদের যাতায়াতের ব্যবস্থা, তাদের কাজকর্মের যে ধরন, সেটা একটা ছোট কোনো জায়গা বা লোকালিটি থেকে একটা বড় জায়গার সাথে অনেকটা তফাৎ বা ডিফারেন্স আমরা পেয়ে থাকি। হিস্ট্রি পড়লে সেটা আমরা জানতে পারি। যেমন একটা জায়গায় ধরো, যেমন যদি কেউ অনলি রাইস খায় কোনো একটা জায়গা, যেমন আমাদের এদিকে মেনলি লোকেরা কিনা রাইস খেয়ে থাকে। ঠিক আছে। কিন্তু কিন্তু আমরা যদি একটু অন্য জায়গায় যাই, রাজস্থানের দিকে যদি চলে যাই, সেখানকে দেখবো সেখানকার মানুষেরা আবার চাপাটিটা বেশি খায়, কারণ সেখানে প্যাডি কাল্টিভেশন হয় না। ঠিক আছে। রাজস্থানের দিকে মানে চাপাটি খাওয়াটাই মেনলি তাদের মধ্যে, তারা হ্যাবিচুয়েটেড, তারা রুটি বেশি খায়, চাপাটি বেশি খায়। তো আমাদের এখানকার প্লেন্সের লোকেরা আবার রাইস বেশি খায়। ঠিক আছে। তো এইরকমভাবে আমাদের হিস্ট্রি জায়গা টু জায়গা ভ্যারি করে, এবং সো টু আন্ডারস্ট্যান্ড হিস্ট্রি ইজ নেসেসারি টু হ্যাভ আ সেন্স অফ জিওগ্রাফি অলসো। তাহলে হিস্ট্রি পড়তে গেলে খুবই দরকার জিওগ্রাফিক্যাল সায়েন্স, মানে সেন্স থাকাও আমাদের খুবই দরকার। ঠিক আছে। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মানে জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। তাহলে হিস্ট্রি জানতে গেলে আমাদের জিওগ্রাফিক্যাল ব্যাপার জিওগ্রাফিক্যাল জিনিস আমাদের জানতে হবে। যেমন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ভেতরে কি কি ফুড হ্যাবিটস বা কী ধরনের ক্লথিং বা রেসিডেন্স আছে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এনভায়রনমেন্টে কী ধরনের মাউন্টেন্স আছে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কীভাবে কী ধরনের রিভার আছে, কী ধরনের ডেজার্ট আছে। ঠিক আছে। তো সেইগুলোকে নিয়ে আমাদের হিস্ট্রি পড়তে গেলে এই জিওগ্রাফিক্যাল ব্যাপারগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে নিচে দেখো একটা ম্যাপস আছে, এই ম্যাপটা তোমরা ভালো করে দেখবে। এটা হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল ম্যাপ।
ঠিক আছে, এই ম্যাপটা ফলো করলে তোমরা বুঝতে পারবে যে কোথাকার কি নদী বা কোথাকার কি মাউন্টেন্স বা ডেজার্ট এর পাশ দিয়ে পেরিয়ে গেছে। ঠিক আছে, তো এরপর যেটা আমি বলবো সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ ওল্ডার টাইমস 1.4 পয়েন্টে আছে, যেখানে তোমরা দেখো যে আমি কিছু আন্ডারলাইন জায়গা বলছি, যেমন হোয়েন ডিড পিপিল ইনভেন্ট দ্য হুইল, হোয়েন ডিড দে লার্ন টু লাইট ফায়ার। তাহলে এখানে বলছে যে আগেকার দিনের মানুষেরা কখন হুইল ইনভেন্ট করেছিল, ঠিক আছে, কিভাবে তারা আগুন জ্বালাতে শিখলো, তারা কিভাবে আগেকার দিনের মানুষেরা কিভাবে তারা মানে টাইম মানে সময় যে পেরিয়ে যাচ্ছে বা একটার পর একটা সময় যে সকাল হচ্ছে রাত হচ্ছে দিন হচ্ছে তখন তারা কিভাবে জানতো, ঠিক আছে, সেটা আমরা এখানে আলোচনা করব। যেমন তা আগেকার দিনের মানুষের কোনো ঘড়ি বা ক্যালেন্ডার ছিল না যেখান থেকে মানে আগেকার সময় মানুষেরা টাইমটাকে জানতে পারতো। ঠিক আছে, পিপিল দেন ডিড নট নো হাউ টু রাইট, ইভেন আগেকার দিনে মানুষদের ওখানে তখন ক্লকও ছিল না বা ক্যালেন্ডারও ছিল না যেখান থেকে মানুষ টাইম মানে জানবে। ঠিক আছে, তো কিভাবে লিখতে হবে সেটাও তারা জানতো না। দেয়ার ফর নো ওয়ান কুড নোট ডাউন দ্য ডেট অ্যান্ড দ্য ইয়ার হোয়েন ম্যান ফার্স্ট লার্ন দ্য ইউজ অফ ফায়ার। তাহলে তখনকার মানুষেরা যখন আগুন জ্বালাতে শিখলো বা আগুন জ্বালিয়ে কি কি ধরনের কাজে ইউজ করা যায় যে শিখলো, সেটাও তারা নোট ডাউন করে রাখেনি যে কখন তারা আগুন জ্বালাতে শিখেছিল বা লার্ন টু ইউজ অফ ফায়ার করতে শিখে গেছিলো, সেটাও তারা নোট ডাউন করে ডেটটা বা ইয়ারটা তখনকার দিনে মানুষেরা লিখে রাখিনি। দিস ইজ দ্য প্রবলেম অফ ক্যালকুলেটিং ইভেন্টস পার্ট 2। এরপর যে আমি পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে তো কিভাবে তারা মানে তখন তাহলে কিভাবে তারা মানে টাইম ক্যালকুলেট করতো, সেটা হচ্ছে যে জেনারেলি যেভাবে তারা ক্যালকুলেট করতো সেটা হচ্ছে দেয়ার ক্যালকুলেশনস ফর ইনস্ট্যান্স ফর মেনি থাউজেন্ড ইয়ার্স ম্যান অনলি নিউ দ্য ইউজ অফ স্টোন। ঠিক আছে, তো তখনকার দিনে মানুষরা মেনলি যেটা জানতো সেটা হচ্ছে কীভাবে স্টোন ইউজ করবে, ঠিক আছে, কীভাবে পাথর ইউজ করবে সেটাই তারা জানতো। ঠিক আছে, বাট এক্স্যাক্টলি হোয়েন দ্য ইউজ অফ স্টোন বিগ্যান সেটাও তারা লিখে রাখেনি, মানে কখন তারা স্টোন ইউজ করতে শিখলো, কখন তারা ফায়ার ইউজ করতে শিখলো, কোনোটাই তারা লিখে তারা রাখতে পারেনি। ঠিক আছে, এবং কিভাবে সে তারা টাইম বা সময় জানতে শিখলো সেটা হচ্ছে যে দেখো লেখা আছে যে এজ কথাটা যখন এলো তখন থেকে তারা একটা এজ কথা দিয়ে তারা একটা সময়কে বা টাইম ফ্রেমকে তারা বোঝালো। দেয়ারফর টু সিগনিফাই আ লং টাইম ফ্রেম অফ মেনি থাউজেন্ড অফ ইয়ার্স দ্যাট ইজ এজ। তাহলে তখনকার দিনে মানুষেরা একটা সময়কে মানে 1000 বছর আগেকার যে ঘটনাগুলো ঘটে গেছে সেই সময়কে তারা বোঝাতে শিখলো কি বলে না এজ AGE কথাটা দিয়ে তারা সেই সময়টাকে তারা বোঝাতে লাগলো। ঠিক আছে, এরপরে যেটা বলবো যে তখন তাহলে কি সময় এলো না দেখো লেখা আছে আইস এজ। তারপর যেটা এলো সেটা হচ্ছে যে তখন তারা মেটাল ইউজ করতে শিখলো, যেমন কপার, ব্রোঞ্জ, আয়রন। ঠিক আছে, তো আইস এজের পর যে এজটা এলো থাউজেন্ড অফ বছর আগে এই পৃথিবী মানে শুধু মানে বরফে ঢাকা ছিল। ঠিক আছে, তো বরফে ঢাকা ছিল বলে তখনকার দিনে মানুষরা সময়টাকে এজ হিসাবে মানে ধরলো এবং বলতে লাগলো যে আইস এজ। ঠিক আছে, তারপর যে এজটা সেটা হচ্ছে মেটাল এজ, যখন মানুষেরা মেটাল ধাতু ইউজ করতে শিখলো, যেমন কপার, ব্রোঞ্জ ইউজ করতে শিখলো। তারপর যেটা আমার বোঝা যায় হচ্ছে কপার এজ, এবং লাস্টে মানুষেরা জানতে শিখলো আয়রন কীভাবে ইউজ করবে সেটাও তারা জানলো, তখন সেটাকে আমরা বলে থাকি আয়রন এজ। ঠিক আছে, তো এরকম 4টে এজ হয়। ফার্স্ট ইজ মেটাল এজ, দেন ফার্স্ট ইজ আইস এজ, দেন মেটাল এজ, দেন কপার এজ অ্যান্ড আয়রন এজ। ঠিক আছে, তাহলে আমরা হিস্ট্রি পড়তে গিয়ে এই 4টে সময়কে এইভাবে আমরা জানতে পারলাম। ঠিক আছে, তখনকার দিনে যেহেতু মানে কোনো সময় বা টাইম ফ্রেম লেখা ছিল না সেহেতু হিস্ট্রি পড়তে গিয়ে আমরা টাইম ফ্রেমটা বা সময়টা কিভাবে জানলাম না 4টে যখন এজকে আমরা পড়লাম, যেমন মেটাল এজ, কপার এজ, আয়রন এজ
বা আইস এজ, এই 4টে যখন এজ আমরা পড়লাম তখন তাদের সময়কার ব্যাপার নিয়ে আমরা জানতে পারলাম। ঠিক আছে, এরপর যেটা আমি পড়বো সেটা হচ্ছে আরেকটা কথা লেখা আছে, দেখো নিচে সার্কা, CIRCA, এর মানেও হচ্ছে যে পুরনো ডেটস বা টাইম ফ্রেম তারা এই কথাটার মাধ্যমেও তারা জানতো। ঠিক আছে, এরপর দেখো লেখা আছে হোয়াট ইজ প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি অ্যান্ড হিস্ট্রি। ঠিক আছে, তাহলে প্রি হিস্ট্রিক এরা তো বলছে যে অ্যাট ওয়ান টাইম পিপল ডিড নট নো হাউ টু রাইট, so therefore we have to imagine events of those time. Generally this period is known as prehistoric era. ঠিক আছে, the word prehistory, প্রি মিন্স বিফোর, তা তখনকার দিনে মানুষেরা লিখতে জানতো না, তো সেই পিরিয়ডটাকে আমরা বলে থাকি তারা ইমাজিন করতো যে কীভাবে ঘটনাগুলো ঘটছে, সময়ের সাথে সাথে কীভাবে ঘটনাগুলো ঘটে যাচ্ছে তারা সেটা ইমাজিন করতো, সেই সময়টাকে আমরা বলছি প্রি হিস্ট্রিক এরা। ঠিক আছে, প্রি মিন্স বিফোর, therefore prehistory refers to the time preceding the recording of history. তারা রেকর্ড করে রাখতো যে তখনকার দিনের কি ধরনের ঘটনা ঘটছে। ঠিক আছে, এরপর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে যে তারপর পিপলরা লিখতে শিখলো। ঠিক আছে, লেখার পর যেটা আমরা জানবো সেটা হচ্ছে যে প্রো হিস্ট্রিক এরা, এরপর যে সময়টা এলো ওল্ডেন টাইমস আর অ্যাভেলেবল বাট নট অল ক্যান বি রিড, কিছু জিনিস তারা লিখতে জানতে লিখতে পারলো, তখন সেই সময়টাকে আমরা বলবো প্রোটো হিস্টোরিক এরা, যখন তারা কিছু জিনিস আয়কারে লিখে রেখেছিল এবং কিছু জিনিস তারা লিখে পড়তে বা লিখতে পারতো না, তখন সেটাকে আমরা বলবো প্রোটো হিস্টোরিক এরা। এবং তারপর যেটা হলো সেটা হচ্ছে হিস্টোরিক এরা। ঠিক আছে, যখন এইসব রেকর্ডসগুলো অ্যাভেলেবেল থাকতো, মানুষেরা জানতে শিখলো এসব রেকর্ডস নিয়ে বা সময়ের ব্যাপারে, তখন তো হিস্টোরিক এরা। ঠিক আছে, তাহলে হিস্ট্রি টক্স অ্যাবাউট পাস্ট টাইমস হাউএভার অ্যানসিয়েন্ট দ্যাট মাইট বি ইরেসপেক্টিভ অফ ওয়েদার people knew how to write or not, even whether such writings were legible or not. So history is all about the tales of the past. তাহলে আমি যে পয়েন্টটা এখন পড়লাম, 3টে পয়েন্ট, যেমন প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি আর হিস্ট্রি, এই পয়েন্টটা নিয়ে তোমাদের 3টে পয়েন্ট নিয়ে তোমাদের জানা খুবই দরকার, তোমরা এই পয়েন্টটা ভালো করে পড়বে। এরপর যেটা আমি বলবো যেটা হচ্ছে যে সময় জানতে গেলে তারা একটা কথা ইউজ করেছিল তখনকার দিনে, সেটা হচ্ছে যে এরা কথাটা তারা ইউজ করেছিল। ঠিক আছে, যেমন গুপ্তা এরা বা কনিষ্কা এরা বা আবদা বা এরা, এই কথাটা তারা তখন সময় জানতে গেলে ক্যালকুলেটিং টাইম ক্যালকুলেট করার জন্য তারা একটা কথা ইউজ করেছিল, ওয়ার্ড ইউজ করেছিল, সেটা হচ্ছে ইয়ার আমরা বলে থাকি। আমরা যেটা এখন বলেছি সেটা হচ্ছে ইয়ার, টাইম ক্যালকুলেট করতে গেলে আমরা যে কথাটা এখন ইউজ করি সেটা হচ্ছে ইয়ার, কিন্তু সংস্কৃত ভাষায় যে কথাটা ইউজ করা হয়েছিল তখনকার দিনে সেটা হচ্ছে এরা, যেমন কনিষ্কা এরা বা আবদা, যেমন কনিষ্কা আবদা, গুপ্তা আবদা, হর্ষা আবদা। তো কনিষ্কা আবদা মিন্স কনিষ্কা যে রাজা ছিলেন তার সময় যখন উনি ছিলেন কুষাণ এম্পায়ারদের সব থেকে বড় রাজা, তো উনি কখন মানে থ্রোন মানে তার সিংহাসন ছেড়েছিলেন। ঠিক আছে, সেটা আমরা জানতে পারি কনিষ্কা এরা বা কনিষ্কা আবদা থেকে আমরা জানতে পারি। ঠিক আছে, এরপর যেটা আমরা জানতে পারি সেটা হচ্ছে শাখাবাদা বা শাখা এরা থেকে আমরা কনিষ্কার ব্যাপারে, কনিষ্কা যিনি রাজা ছিলেন তার ব্যাপারে আমরা জানতে পারি। ঠিক আছে, কনিষ্কা AD 78 সময় তিনি তার থ্রোন মানে সিংহাসন ছেড়েছিলেন, সেটা নিয়ে আমরা জানতে পারি। তারপর যেটা আমরা জানতে হচ্ছে চন্দ্রগুপ্তা বা গুপ্তা এরা, যখন গুপ্তাদের ব্যাপারে বা চন্দ্রগুপ্তা যিনি রাজা ছিলেন তার ব্যাপারে আমরা জানতে পারি। ঠিক আছে, তারপর যেটা জানা যাচ্ছে হর্ষবর্ধনা বলে যিনি একজন রাজা ছিলেন, তো তখন সে হার্স এরা বলে তার সময়ের কথা আমরা জানতে পারি। তাহলে এইখানে আমি যে জায়গাগুলো বললাম বা এরা রাজাদের নামগুলো বললাম সেগুলো তোমরা ভালো করে মনে রাখবে। এরপর যেটা আমি বলবো সেটা হচ্ছে যে খ্রিস্টান এরা, তো এই যে পয়েন্টটা খ্রিস্টান এরা,
সেইটা আমি এই পয়েন্টটা আমি পরের দিন পড়বো। আজকে আমি যতদূর বললাম ততদূর তোমরা ভালো করে শুনবে, ভিডিওটা রিপিট করে করে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। না বুঝতে পারলে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করবে, আমি বুঝিয়ে দেবো, আরেকবার আমি বুঝিয়ে দেবো। হুম। হুম।